5.2 মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে গোটা দেশ। সকালে এই ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়েছে ঢাকাসহ গোটা বাংলাদেশে। পুরান ঢাকার বংশালে রেলিং ধসে তিনজন পথচারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। নারায়ণগঞ্জেও একটি শিশু মারা গেছে। বাংলাদেশ ভূমিকম্পের ঝুঁকিতে কতটা, ভূমিকম্পের ঝুঁকিতে দাঁড়িয়ে বাংলাদেশের সামনে করণীয়গুলো কি কি, এ বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের চর্চার সঙ্গে আজকে সংযুক্ত হয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক রাকিব হাসান। রাকিব হাসান, আপনাকে স্বাগত। ধন্যবাদ। রাকিব হাসান, আজকে ভূমিকম্প, সকালবেলার ভূমিকম্পে গোটা বাংলাদেশে আতঙ্ক। বাংলাদেশ কতটা ঝুঁকির মুখে রয়েছে ভূমিকম্পে? বাংলাদেশ যে ঝুঁকি বলতে আর কি ক্ষয়ক্ষতির ঝুঁকি আর কি কতটা জি, বাংলাদেশ আসলে ক্ষয়ক্ষতির দিক থেকে অনেক বড় ঝুঁকির মধ্যে আছে। ক্ষয়ক্ষতির কথাটাই যদি বেশি বলি, যে একটা মধ্যম মানের ভূমিকম্পেও আমাদের ক্ষয়ক্ষতিটা অনেক বেশি হবে। এর কারণ হচ্ছে আমাদের জনঘনত্ব একটা দিক, এবং আর একটা দিক হচ্ছে যে আমাদের যে বাড়িঘরগুলো উঠছে সেগুলো আসলে যথেষ্ট স্ট্রাকচারালি এগুলো যথেষ্ট ভূমিকম্প প্রতিরোধীভাবে উঠছে না, যার ফলে আমাদের ক্ষয়ক্ষতি অনেক বড় হবে। এটা আমাদের প্রকৌশলীরা, আমাদের জিওলজিস্টরা, বিজ্ঞানীরা অনেক আগে থেকেই বলে আসছে। তো এইবার যেটা বিশেষভাবে লক্ষণীয়, যে এর আগের বড় বড় ভূমিকম্পগুলো বেশিরভাগই কিন্তু আমাদের বাংলাদেশের সীমানার বাইরে, মেঘালয়, আসাম বা মিয়ানমার বা নেপালের ভূমিকম্পে আমাদের যথেষ্ট ঝাঁকুনি যেগুলো দিয়েছে সেগুলোর উৎপত্তিস্থল বাইরে ছিল। যেগুলো বাংলাদেশের ভিতরে ইদানিংকালে উৎপত্তিস্থল ছিল সেগুলো আসলে এত তীব্র ছিল না। আহ, এইটা খুব চিন্তার ব্যাপার। এবার ঢাকার এত কাছে আমাদের ঘোড়াশালে, যেটার উৎপত্তিস্থল এবং মাত্রার দিক থেকেও 5.6 বা 5.5 বা 5.7, এটা কিন্তু খুব কম না, এবং তীব্রতার দিক থেকেও যথেষ্ট তীব্রতা অনুভব করা গেছে। তো এটা একটা বেশ চিন্তার ব্যাপার। সেদিক থেকে দেখতে গেলেও আমাদের যে ক্ষয়ক্ষতি এতদিন ধরে যেভাবে চিন্তা করতাম, সেক্ষেত্রে আমাদের মনে হয় ক্ষয়ক্ষতি এতদিন যেভাবে ভাবতাম তার থেকেও বেশি ক্ষয়ক্ষতি হতে পারে ভবিষ্যতে। এবং আর একটা বড় দিক হচ্ছে, যেটা আমি এবার দেখে যেটা মনে হলো, আমাদের যেটা অ্যাওয়ারনেসের কথা বলি, পাবলিক অ্যাওয়ারনেস, মানুষের কি করণীয় ভূমিকম্পের সময়, এই ব্যাপারে যথেষ্ট কম জানে মানুষ। তো সেই সব দিক বিবেচনা করলে আমাদের ক্ষয়ক্ষতির সম্ভাবনা অনেক বেশি। এরই মধ্যে আমরা জানি যে ঢাকার প্রচুর ভবন ঝুঁকিতে আছে। তো এই বিষয়ে, এই ঝুঁকিকে মাথায় রেখে, ভূমিকম্পের ক্ষয়ক্ষতির ঝুঁকিকে মাথায় রেখে এই ভবনগুলোকে কোনো ধরনের আপনার মেরামত করা বা এই জাতীয় কিছু করার কোনো ইস্যু কি আছে নাকি সামনে? কি আপনারা পুরকৌশলের ভাষায় এটাকে কি বলে? বা না, আছে, এটাকে বলে রেট্রোফিটিং। রেট্রোফিটিং, এটা একটা অবশ্যই উপায় আছে। যেসব ভবন দুর্বল সেগুলো যাতে ভূমিকম্পে আহ, ওভাবে ভেঙে না পড়ে, তার জন্য আমরা রেট্রোফিটিং করি ভবনকে। কিন্তু এটা একটা দিক হচ্ছে, এটা ব্যয় সাপেক্ষ, সময় সাপেক্ষ, কারিগরিভাবে যথেষ্ট জটিল। এই জন্য আমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে ভবিষ্যতে যে ভূমিকম্প হবে, তা সেক্ষেত্রে আমাদের এখন যেসব ভবন আমরা তৈরি করছি নতুন, বা ঢাকায় তো প্রচুর ভবন তৈরি হচ্ছে, নতুন নতুন ভবন তৈরি হচ্ছে, আমাদের শহরায়নটা খুব দ্রুত হচ্ছে। নতুন যে ভবনগুলো তৈরি করছি সেগুলো যাতে দুর্বলভাবে না হয়, তার জন্য সবচেয়ে প্রথম করণীয় হচ্ছে বিল্ডিং কোড মেনে ভবন তৈরি করা। এই দিকটা আমাদের প্রথম খেয়াল রাখতে হবে। দ্বিতীয় যেটা, যেসব ভবন অলরেডি ঝুঁকিপূর্ণভাবে তৈরি হয়ে গেছে সেগুলোর জন্য রেট্রোফিটিং। কিন্তু রেট্রোফিটিং আসলে যথেষ্ট ব্যয় সাপেক্ষ, সময় সাপেক্ষ একটা কাজ। এই জন্য এটার একটা প্রায়োরিটাইজ করতে হবে। প্রথম হচ্ছে যেসব ভবন আমাদের দুর্যোগের সময় সবচেয়ে বেশি কাজে আসে, যেমন ফায়ার সার্ভিসের, পুলিশের, ডিফেন্সের, বা হসপিটাল বিল্ডিং বা স্কুল বিল্ডিং, যেখানে গিয়ে মানুষ আশ্রয় নিবে,
এই সব ভবনকে প্রায়োরিটাইজ করে আগে রেট্রোফিটিং এর আওতায় আনা উচিত। তারপর ধীরে ধীরে অন্যান্য ভবন যেগুলো বেশি মানুষ জমায়েত হয় সেসব ভবন, অ্যাসেম্বলি বিল্ডিং যেগুলোকে বলি, হ্যাজার্ডাস বিল্ডিং, তারপর ধীরে ধীরে রেসিডেন্সিয়াল বিল্ডিং বা কমার্শিয়াল বিল্ডিং, এগুলো রেট্রোফিটিং এর আওতায় আনতে হবে। এটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে এটা করতে হবে। তো সেটা কিন্তু আসলে উদ্যোগটা এখনই নিতে হবে। ধন্যবাদ রাকিব হাসান। ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় আমাদের আসলে প্রয়োজন সচেতনতা। আজ সকালের ভূমিকম্প নতুন করে আমাদেরকে সবাইকে সচেতন করুক, সজাগ করুক, আমাদের সবাইকে সাবধান করুক। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।